Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। টোয়েনারকে তার ঘরের কাছে পৌঁছে দিতে দিতে সিস্টার এলসা বললেন, আবার একই জায়গায় এসে পড়লাম আমরা। একটা অভ্যাস হয়ে গিয়েছে আসলে আমাদের। টোয়েনারকে ধরে ধরে কাছেই একটা চেয়ারে বসিয়ে দিলেন তিনি। তখনও টোয়েনারের ঘাড় গলা ব্যথায় যেন ছিঁড়ে যাচ্ছে। মোটা রশি দিয়ে তার গলায় ফাঁস লাগানো হয়েছিল, এখনো টনটন করছে ব্যথা। হাত পায়ের গাঁটে গাঁটেও অসহ্য ব্যথা। চোখ বুজে ব্যথাটা হজম করতে করতে টোয়েনার শুনলেন কাছেই একটা হিল তোলা চটির খটখট শব্দ। চোখ মেলে চেয়ে দেখলেন সিস্টার এলসা পায়ে পায়ে এগিয়ে গিয়েছেন কাছেই তেপায়ার ওপর রাখা ক্যানভাসটার দিকে। সেখানে তখন আঁকা হয়ে রয়েছে টোয়েনারেরই হাতে আঁকা একটি স্কেচ। বেশ কয়েকটি স্কেচ পরপর আঁকা হয়ে রয়েছে ক্যানভাসগুলোর ওপর। সিস্টার এলসা মুগ্ধ চোখে সেই স্কেচগুলোই দেখছেন। টোয়েনারও পেছন থেকে চেয়ে রইলেন সিস্টারের দিকে। এই আপাত শান্ত সৌম্য নারী একটু আগে কতগুলো মারমুখ জনতার হাত থেকে একা তাকে বাঁচিয়েছে। এই বিষাক্ত দুনিয়ায় শত সহস্র ফনাধারী নাগনাগিনীর মধ্যে এই সিস্টার যেন একাই অমৃত ভাণ্ড হাতের স্বর্গ থেকে নেমে আসা এক দেবদূতী। সিস্টারকে লক্ষ্য করতে করতে আচমকাই টোয়েনারের নজর পড়ল সিস্টারের হাতের দিকে। সঙ্গে সঙ্গে তিনি জিজ্ঞেস করলেন, আপনার হাতে কি হয়েছে সিস্টার? স্কেচগুলোকে দেখতে দেখতে শান্তভাবেই সিস্টার এলসা জবাব দিলেন, কিছুই না, স্থানীয় একজনের সঙ্গে সামান্য সংঘাতের ফল। তারপরেই বললেন, স্ট্রেঞ্জ, প্রায় প্রত্যেকটা স্কেচই দেখছি আনফিনিশড। আমি আগে জানলে আপনার হয়ে আমি এই স্কেচগুলো কমপ্লিট করে দিতাম। টোয়েনার বললেন, এগুলো জাস্ট এড সিস্টার, পাবলিককে দেখানোর জন্য আঁকিনি। সিস্টার এলসা এরপর একের পর এক স্কেচগুলো দেখতে দেখতে সেগুলোর বিষয়বস্তু নিয়ে কথা বলতে লাগলেন। ক্রফোর্ড টাউনের বিভিন্ন ছবি এঁকেছেন টোয়েনার। কখনো সমুদ্রের ছবি, কখনো নোঙর করে থাকা নৌকোর ছবি, কখনো টাউনের ভেতরের ছবি। টোয়েনার হঠাৎ এক সময় কথার ফাঁকে জিজ্ঞেস করে বসলেন, সিস্টার, আপনি ভূত প্রেতে বিশ্বাস করেন? আচমকাই অপ্রত্যাশিত প্রশ্ন শুনে সিস্টার এলসা অবাক হয়ে তার দিকে ঘুরে তাকাতেই টোয়েনার বললেন, না মানে এই টাউনের বাচ্চাদের দেখেছেন? কেমন যেন মৃত শিশু মনে হয় ওদের। ওরা খেলে বেড়ায়, হাসে, কাঁদে ঠিকই, কিন্তু এত রোগা আর এত অপুষ্টি শরীরে যে আমার বিশ্বাস করতেও কষ্ট হয় যে ওরা জীবন্ত মানুষ। এত অপুষ্টি নিয়ে কি করে বেঁচে আছে ওরা, তাই ভেবে পাই না। আমি এমনিতে ভূতে বিশ্বাস করি না, কিন্তু এখানে আসার পর থেকে আর এখানকার মানুষজনদের দেখে আমি বিশ্বাস করার মতো কাছাকাছি জায়গায় এসে গিয়েছি। টোয়েনারের কথাগুলোর জবাবে গম্ভীর শান্তভাবে সিস্টার এলসা বললেন, এখানকার দারিদ্রতা আপনি কল্পনাও করতে পারবেন না মিস্টার টোয়েনার। সবাই মৃত নয় এখানে, তবে কিছু কিছু জীবিত বাচ্চা আছে এখানে অবশ্যই। তবে ভূত অবশ্যই আছে। এত যে মানুষ দেখেন এখানকার পথে ঘাটে, সবাই কিন্তু জীবিত মানুষ নয়।
শেষের কথাটা এমন গম্ভীরভাবে বললেন সিস্টার এলসা যে টোয়েনার চমকে উঠলেন, বলে উঠলেন, মানে কি বলতে চাইছেন আপনি? এখানে তার মানে সত্যি ভূত আছে? সিস্টার এলসা দৃঢ়ভাবে বললেন, আছে। তাদের চর্মচক্ষে স্পষ্ট দেখাও যায়। আমিও প্রতি রাতে তাদের দেখতে পাই। জীবিত মানুষের মতোই চেহারা ওদের, এতটাই মিল জীবিত মানুষের সঙ্গে যে বিশেষ কিছু তফাৎ ধরা কঠিন। টোয়েনার এবার বললেন, তো আমি যে একটা ভূত নই সেটা আপনি কি করে বুঝতে পারছেন সিস্টার? সিস্টার এলসা কিছুমাত্র বিচলিত না হয়ে বললেন, আপনাকে সিঁড়ি দিয়ে ওঠানোর সময় আপনার দেহের ওজনই বলে দিচ্ছিল যে আপনি জীবিত মানুষ। সিস্টারের কথা এবার উচ্চৈঃস্বরে হেসে উঠলেন টোয়েনার। এই সময়ই পেটের ব্যথাটা আবার ফিরে আসতে লাগলো তার, আবার সেই অসহ্য যন্ত্রণা। সিস্টার এলসা ফের বলতে লাগলেন, শুধু আমি একজন এখানে নেই যাকে ডাক্তার দেখানোর দরকার আছে, আপনাকেও। সিস্টারের কথা শেষ হতে না হতেই তার কথার খেই ধরে টোয়েনার মাঝপথেই বিড়বিড় করে বলে উঠলেন, আমি ডাক্তার দেখিয়েছি সিস্টার। সিস্টার এবার বলতে গেলেন, কিন্তু এবার একটু উঁচু গলায় টোয়েনার বলে উঠলেন, আমি ডাক্তার দেখিয়েছি সিস্টার। ততক্ষণে তার অসহ্য যন্ত্রণায় পাগল হবার দশা। সিস্টার হেলসা তার কোনো হেল্প লাগবে কিনা জিজ্ঞাসা করায় টোয়েনার এবার প্রায় চেঁচিয়ে বলে উঠলেন, প্লিজ সিস্টার, আমাকে এবার একা ছেড়ে দিন। তারপর দাঁতে দাঁত পিষে থেমে থেমে বললেন, মনে হচ্ছে আমি মৃত্যুর খুব কাছে এসে গিয়েছি। সিস্টার এলসা তবু দাঁড়িয়েই রইলেন। কিছুক্ষণ পর যন্ত্রণাটা খানিকটা নিয়ন্ত্রণে এলে টোয়েনার থেমে থেমে বিড়বিড় করে বললেন, কিছু একটা এখানে অবশ্যই আছে, আমিও টের পেয়েছি। এখানকার হাওয়ায় যেন একটা অশুভ ব্যাপার আছে, এমন কিছু যা শুধু একজন মানুষকে মৃত্যুর ব্যাপারেই ভাবতে বাধ্য করে। শুধুই মৃত্যু, জীবনের জন্য নয়। সিস্টার এলসা এই সময় সহসা বলে উঠলেন, তাহলে আমি এখন আসি মিস্টার টোয়েনার, রাত অনেক হলো, আমাদের দুজনেরই রেস্ট দরকার। সহসা সিস্টারের দিকে ঘুরে টোয়েনার বলে উঠলেন, আপনি কি আজ আবার বেরোবেন ওই পুরনো চার্চে? দরজার কাছে গিয়েও থেমে গেলেন সিস্টার এলসা, ঘুরে তাকালেন টোয়েনারের দিকে। তার নীরবতায় টোয়েনার বুঝলেন সিস্টার আজও বেরোবেন। তাই জিজ্ঞেস করলেন, কেন যান সেখানে প্রতি রাতে সিস্টার? কি আছে ওখানে যা রোজ আপনাকে ওখানে যেতে বাধ্য করছে? এখন বাইরে ঠান্ডা প্রচণ্ড, তবু আপনি রোজ এই শীতের রাতে ওই জঙ্গলের মধ্যে পরিত্যক্ত চার্চটায় কেন যেতে চাইছেন? প্রশ্নটা করে টোয়েনার অপেক্ষা করতে লাগলেন সিস্টার এলসা এবার সত্যি কথাটা তাকে অবশ্যই জানাবেন। সিস্টার কোনো কিছুই ভেঙে বলেন না, এবার নিশ্চয়ই বলবেন। কিন্তু তাকে হতাশ করে দিয়ে সিস্টার এলসা বললেন, আমার একটা বাধ্যবাধকতা আছে, তাই যাই। টোয়েনার প্রশ্ন করলেন, কার কাছে যান আপনি? সিস্টার এলসা বললেন, সেটা আমার আর আমার সুপিরিয়রের মধ্যে একটা সিক্রেট, আপনার জানার অধিকার নেই। টোয়েনার বললেন, কিন্তু কে?
দুই ঠোঁটে আঙুল ছুঁয়ে টোয়েনারকে নীরব হতে বললেন সিস্টার এলসা। তারপর বললেন, বলবো না। আমি যেমন বুঝতে পারি না আপনি ঠিক কি আঁকবেন বলে এখানে এসেছেন। আপনি কখনোই আমায় কিছু ডিটেলসে বলেননি, সেইভাবে আমিও আপনাকে জানাতে পারি না। অবশ্য বললেও ভাষায় কিভাবে প্রকাশ করতাম তা আমি নিজেও জানি না। টোয়েনার কিছু বলতে গিয়েও আর পারলেন না। পেটের ভেতর ব্যথাটা তখনও চিনচিন করছে, তাই মুখ দিয়ে কোনো শব্দ বেরোতে গিয়েও বেরোলো না। সিস্টার এলসা ওদিকে বললেন, আপনার নেক্সট পেইন্টিংয়ের জন্য বেস্ট অফ লাক মিস্টার টোয়েনার। যে জিনিস খুঁজবেন বলে এসেছেন এখানে আঁকার অবজেক্ট হিসেবে, প্রার্থনা করি সেই জিনিস যেন খুব শিগগিরই পেয়ে যান। আঁকার জন্য যে বিষয়টাকে ক্যাপচার করতে চান খুব শিগগিরই তা পেয়ে যাবেন, এই কামনা রইল। বলেই আর দাঁড়ালেন না সিস্টার এলসা, বেরিয়ে গেলেন ঘরের বাইরে। ঘরের ভেতর থেকে টোয়েনার শুধু শুনতে পেলেন সিঁড়ি দিয়ে হিলের চুটির খটাখট শব্দ। অসহায় টোয়েনার উঠে গেলেন জানলার কাছে। অদূরেই সেই গভীর বন, যার বুক চিরে এঁকে বেঁকে হেলে দুলে এগিয়ে গিয়েছে একটা কাঁচা রাস্তা, যে রাস্তা ধরে সিস্টার এলসাকে তিনি গত রাতে যেতে দেখেছেন সেই পরিত্যক্ত চার্চের দিকে। সেদিকে চেয়ে দাঁড়িয়ে রইলেন টোয়েনার। আজ রাতে আর তার ঘুম আসবে না স্পষ্ট বুঝতে পাচ্ছেন তিনি। মনে এত কৌতূহল, এত জিজ্ঞাসা থাকলে ঘুম কি আর আসে? নিচ থেকে কানে আসছে সিস্টারের পায়ের আওয়াজ। তিনি বেরিয়ে যাচ্ছেন বাইরে। হঠাৎ টোয়েনারের মনে হলো, হ্যাঁ, একটা উপায় আছে। সিস্টার রোজ রাতে ওই চার্চে গিয়ে কি করেন সেটা দেখার আর জানার একটা উপায় তার সামনে আছে। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে নিয়ে যেতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।